আঙ্গুল কোথায় থাকবে? প্রথম লম্বা অক্ষরটার উপরে। এরপরে বাচ্চাদেরকে বলতে হবে, শিক্ষার্থীদেরকে বলতে হবে, এটার নাম আমার সাথে সাথে বলো, আলিফ। আলিফ। আলিফ বলবে, কিন্তু শিক্ষার্থীদের মুখের দিকে তাকালে তুমি দেখতে পাবে শুদ্ধভাবে উচ্চারণ হচ্ছে না। আলিফের শুদ্ধ উচ্চারণের নিয়ম হলো, এই উপরের দুইটা দাঁত নিচে ঠোঁটের সাথে বাজবে, নিচে ঠোঁটের সাথে বাজবে এবং বাতাস চালু থাকবে, বাতাস বেরোতে থাকবে। এইটা হলো কি আলিফ উচ্চারণের শুদ্ধ নিয়ম। কি? আলিফ, আলিফ, আলিফ। যদি এই নিয়মটা প্র্যাকটিক্যালি ছাত্রদেরকে বলে না দেওয়া হয়, তখন ছাত্ররা বলবে কি? ছাত্ররা ভুল উচ্চারণ করবে। কি ভুল উচ্চারণ করবে? আলিফ। তার দুই ঠোঁটের মাঝখান দিয়ে কি বাইর করে দিবে? বাতাস বের করে দিবে। উপরের দাঁত নিচে ঠোঁটের সাথে লাগাবে না। অথবা বলবে কি? ভুল উচ্চারণ আলিফ, দুটা ঠোঁট মিলিয়ে দিবে, দুটোটা একসাথে বাজায় দিবে। দুটোটা ঠোঁট মিলিয়ে ফেলানোটাও ভুল উচ্চারণ, দুটো ঠোঁটের মাঝখান দিয়ে বাতাস বাইর করে দেওয়াটাও কি? ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হলে আলিফ কি? উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে। কীভাবে? আমার দিকে সবাই, আমার মুখের দিকে সবাই তাকাও। আলিফ, আলিফ, আলিফ। এটা হলো কি? আলিফের শুদ্ধ উচ্চারণ। আমার উপরের দাঁত নিচে ঠোঁটের সাথে বাজছে, কীভাবে শুদ্ধ উচ্চারণ করতে হবে দেখো। আলিফ, আলিফ, আলিফ। ঠিক আছে? কোরআনের বর্ণমালাগুলি যদি নাকি শুদ্ধ উচ্চারণ না হয়, তাহলে কি হয়ে যায়? অর্থ পরিবর্তন হয়ে যায়। তাহলে আমি প্র্যাকটিক্যালি মাখরাজ এবং সিফাত বলা ছাড়াই কি করছি? আলিফটা শুদ্ধ উচ্চারণ করছি প্র্যাকটিক্যালি, ঠিক না? কিভাবে? উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগিয়ে বলছি কি? আলিফ। সবাই বলেন আলিফ, আলিফ। এইভাবে আমরা আলিফ উচ্চারণ করাবো, ঠিক আছে? সিফাত এবং মাখরাজ পড়ানো ব্যতীত। এরপরে শিক্ষার্থীকে বলবো, তোমরা এই আলিফটাকে 100 বার পড়ো। শিক্ষার্থীকে কি বলবো? আলিফটা 100 বার পড়ো। আর যদি নাকি শিক্ষার্থী বেশি থাকে, তখন কি করব? ডান দিক থেকে একজনকে বলবো, তুমি 10 বার অথবা 20 বার পড়াও। এভাবে সিরিয়ালি সবাই 10-20 বার করে কি পড়াবে। তাহলে সবার আলিফটা কি হয়ে যাবে? ব্রেনে বসে যাবে মোটামুটি, এবং মুখস্থ হয়ে যাবে। এরপরের হরফের নাম হচ্ছে কি? ব্যা। কি? ব্যা। এখানে দেখো, এই বা উচ্চারণটা অটোমেটিকলি শুদ্ধভাবে উচ্চারণ হয়ে যায়। বা উচ্চারণটা অটোমেটিকলি কোথার থেকে উচ্চারণ হয়? শুদ্ধ উচ্চারণ, অর্থাৎ মাখরাজ থেকে উচ্চারণ হয়ে যায়। তবে এটার একটা উচ্চারণের সমস্যা হয় কি? অর্থাৎ এই হরফটা উচ্চারণে আওয়াজটা পাতলা হয়, কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ কি করে ফেলে? এই পাতলা উচ্চারণ না করে মোটা উচ্চারণ করে ফেলে। তাহলে এটা ভুল হয় বেশিরভাগ মোটা এবং পাতলা উচ্চারণে। তাহলে আমরা এটা পাতলা উচ্চারণ করাবো বাচ্চাদেরকে। কিভাবে? ব্যা। বলেন সবাই, ব্যা, ব্যা। আর আমরা সাধারণত বলি থাকি বা। কি বলি? বা। বা বলবো না। বা বললে এটা কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে। কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে। এটা বলতে হবে কি? ব্যা, ব্যা, ব্যা। বাচ্চাদেরকে বলবো, এবার তোমরা এক একজনে 10 বার 20 বার করে কি করো? বা শব্দটাকে কি পড়াও। তাহলে কি বলতে হবে? ব্যা, ব্যা। এভাবে এক আলিফ টান দিব। কয় আলিফ টানবো? এটা এক আলিফ। এরপরে এটা বলবো যে তারপরে হরফটা ধরো, দেখো তারপর হরফের মধ্যে দুইটা নোক্তা বার মতো করে লিখছে, কিন্তু নোক্তা কয়টা? দুইটা। নোক্তা কয়টা? দুইটা। এবং নোক্তাগুলি কোথায়? উপরে। এটার উচ্চারণ কি হবে? তা। এটাও পাতলা উচ্চারণ হবে। এটার উচ্চারণে কি হবে? পাতলা হবে। সাধারণত আমরা ওই উর্দুর উচ্চারণের মতো করলে কি হয়? তা হয়ে যায়। কি হয়ে যায়? তা। তা হবে না, মোটা হবে না। কি হবে? তা, তা, তা। এইভাবে এক একটা হরফকে 100-200 বার যাতে হয়ে যায়, এভাবে ছাত্র কম হলে
এক একজনে 50 বা 60 বার করে পড়াবে, আর ছাত্র কম বেশি হলে একজন 10-20 বার করে পড়ালেই 100-200 বার পড়া হয়ে যাবে, তাহলে তাটা চিনে যাবে। এরপরে আসেন সা। সার মধ্যে দেখেন এটাও তার মতো, ছাত্রদেরকে বলতে হবে এটাও তার মতো করে লিখছে, কিন্তু উপরে নোক্তা কয়টা? 3টা। এটার নাম কি? আমার সাথে সাথে সবাই বলেন, সা। এখন এই সাটাও পাতলাই উচ্চারণ হয়, তবে এটার উচ্চারণের মধ্যে কিছু কৌশল দেখাই দিতে হয়, আর না হয় ভুল হয়ে যায়। কিভাবে? বাচ্চাদেরকে বলবে যে তোমরা জিহ্বা বাইর করো, জিহ্বার আগাটা দাঁতের আগার সাথে লাগাও, জিহ্বার আগা সামনে দাঁতের আগার সাথে লাগাও, এরপরে একদম নরম করে উচ্চারণ করো, সা এভাবে শক্ত আওয়াজ হইতে পারবে না, ঠিক আছে? সা বলে কি হইতে পারবে না? আওয়াজ শক্ত হইতে পারবে না। জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগিয়ে যখন উচ্চারণ করবে, অটোমেটিকলি এটা কি হয়ে যাবে? নরম, আওয়াজ নরম হয়ে যাবে এবং পাতলাও হয়ে যাবে। খেয়াল করে সবাই সাটা, যাদের ভুল আছে তারা ঠিক করে নাও। এভাবে সা উচ্চারণ শিখাবো, কেমন? এভাবে সাটা নরম করে উচ্চারণ হবে, শক্ত যাতে না হয়। শক্ত হলে সেটা সিনের উচ্চারণ হয়ে যাবে, সিনের উচ্চারণ হলে সেটার কি হয়ে যাবে? অর্থ পরিবর্তন হয়ে যাবে। অর্থ পরিবর্তন হলে কি হবে? গুনাহ হবে। তার কারণ আল্লাহ বলছে এক কথা, আমি বলতেছি কি আরেক কথা। কোরআন মজিদ কার কথা? আল্লাহর কথা না? তাহলে আমি আল্লাহর কথার কি হয়ে যাব? ব্যতিক্রম হয়ে যাব। আল্লাহর সাথে কি হয়ে যাবে? বেয়াদবি হয়ে যাবে, কবিরা গুনাহ হবে। এজন্য আমাদের আরবি বর্ণমালাগুলি একদম সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। সহি শুদ্ধ উচ্চারণ না হলে কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যাবে। এরপরটা বলবো, দেখো, তারপরটা গোল করে নিচে একটা নোক্তা দেওয়া, এটার নেম আমার সাথে সাথে বলা, জিম। এই জিমটা উচ্চারণে এটারও একটা মাখরাজ আছে। মাখরাজ আমরা পড়াবো না এখন, আমরা বলবো, দেখো বর্গাজ্য আছে না বাংলাতে? বর্গাজ্যর মতো করে এভাবে শক্ত করে উচ্চারণ করতে হবে। জিম, জিম, জিম। এভাবে কি করব? শক্তভাবে বর্গাজ্যর মতো করে জিম উচ্চারণ করবো, ঠিক আছে? তাহলে এরপর আসছে কি? জিমের পরে হা। হার মধ্যে বলবো, দেখো এটাও জিমের মতো করে লিখছে, কিন্তু কি নাই? নোক্তা নেই। এটার মধ্যে কি নাই? উপরে নিচে কোথাও নোক্তা নেই। এটা কিভাবে উচ্চারণ করতে হবে? ছাত্রদেরকে বলতে হবে, দেখো আমার মতো সবাই প্রথমে বাতাস বাহির করো, এভাবে গলার মধ্যখান থেকে সবাই বাতাস বাহির করে দেখি। সবাই বলেন, কোথা থেকে? গলার মধ্যখান থেকে বাতাস। এই 5-7 বার বাতাস বাইর করার পরে এরপরে বলবো আমার মতো আওয়াজও বাইর করতে হবে। প্রথমে বাতাস, এরপরে আওয়াজ। আলহামদু। এই হার মধ্যে কোনটা? এই জিম, হা, কেমন? আলহামদু। যদি আলহামদু বলো তাহলে হবে না, তাহলে কি হয়ে যাবে? কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যাবে। তারপর দেখো এটাও হার মতো করে লিখছে, কিন্তু এটার উপর একটা নোক্তা আছে। এটার নাম কি? খ। খা হবে না। কি হবে না? খা বললে এটার উচ্চারণটা পাতলা হয়ে যাবে, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে কি? মোটা। কিভাবে হবে? খ, খ,
এটার একটা কৌশল হলো, সংক্ষিপ্ত আকারে একটা কৌশল হলো কি, আমাদের গলায় কাশ বাইজা গেলে আমরা গলা সাফ করি না কিভাবে? এভাবে করে গলা সাফ করি না? এই খ যেভাবে গলা সাফ করতে আওয়াজ হয়, এইভাবে আওয়াজ করলে এই খটার শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। কিভাবে? খ খ খ খ খ, এইভাবে আমরা খর উচ্চারণ করব, ঠিক আছে? এর পরের হরফটা দেখো বাঁকা করে লিখছে, এটার নাম কি? আমার সাথে সাথে সবাই বলো, দাল। দাল, দাল নয়, দাল বললে মোটা হয়ে যাবে, এটার উচ্চারণটাও পাতলা, এটা বলতে হবে আমার মতো, দেখো, দাল 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 দাল। এটা সহজ, কিন্তু শুধু একটু পাতলা করে উচ্চারণ করতে হবে। এরপর হরফটা দেখো, দালের মতো করে লিখছে, কিন্তু দালের উপর একটা কি দিছে? নোক্তা। এটার নাম উচ্চারণ করতেও কি হয়? একটু নরম করে পাতলা করে উচ্চারণ করতে হয়। কিভাবে? সবাইকে বলবে আমার মুখ ঠোঁটের দিকে তাকাও, উপরের দাঁত নিচের উপরের জিহ্বার আগা উপরের দাঁতের আগের সাথে লাগাও, এরপরে নরম করে উচ্চারণ করো, ভ্যাল ভ্যাল ভ্যাল। ঠিক আছে? জাল বলার সময় কি করতে হবে? জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগিয়ে এরপরে কি নরম করে উচ্চারণ করতে হবে, ভ্যাল ভ্যাল। জাল বলে এভাবে শক্ত উচ্চারণ করলে কি হবে না? শুদ্ধ হবে না। তাহলে কোরআন শরীফ আমার জন্য কি করবে? বদদোয়া করবে, ঠিক আছে? ভ্যাল ভ্যাল। এর পরেরটা দেখো সবাই, এর পরেরটার মধ্যে কোনো নোক্তা নেই, এটার নাম কি? র। র। দেখো আমার আওয়াজের মধ্যে বলে একটা কি হয়েছে? আওয়াজ হয়েছে। এটা কিভাবে? অর্থাৎ জিহ্বার আগাটা একটু কি খাবে? উপরের মাড়ির সাথে কি খাবে? বাড়ি খাবে। জিহ্বার আগাটা উপরের মাড়ির সাথে বাড়ি খাবে। অর্থাৎ আমাদের গ্রাম অঞ্চলের বাচ্চারা যখন গরু চড়াইতে যায়, গরু যখন হাঁটে না তখন কি বলে? গরু কি বলে? অথবা আলস হইতে গেলে গরু না হাঁটতে গেলে কি বলে? বলে না? করার সময় যেভাবে জিহ্বার আগাটা কাঁপছে, ঠিক এভাবে কি র উচ্চারণ করার সময় সর্বপ্রথম কি হবে? জিহ্বার আগাটা একটু কাঁপবে, উপরে বাড়ি খাবে। কেমন? র। বলা, র র র। ঠিক আছে? এইভাবে র বলে কি হবে? আমাদের জিহ্বার আগাটা কি হইতে হবে? উপরে বাড়ি খাইতে হবে, ঠিক আছে? শুধু র র বললে হবে না, ঠিক আছে? এটা শুদ্ধ উচ্চারণ করতে হবে কি? জিহ্বার আগা উপরে বাড়ি খাওয়াইতে হবে। র র র। বিসমিল্লাহির এখানে র কেমন? হির রহমানির রহিম। কেমন? এই মানে রহমান রহিম, এখানে র, এটা কি করতে হবে? উপরে বাড়ি খাবে। এরপর একটা পড়াবো কি, দেখো এটা রর মতো করে লিখছে, কিন্তু উপরে একটা কি আছে? নোক্তা আছে। এটার উচ্চারণ কি হবে? একটু শক্ত করে এটা উচ্চারণ করতে হবে, বলে একটু আওয়াজ হবে,
সা। এরপর হরফটা হলো 3 মাথাওয়ালা, এটার নাম কি বলা? এটাও শক্ত করে উচ্চারণ করতে হবে, সিন। তাহলে সিনের উচ্চারণও শক্ত হবে, কেমন? সিন, সিন। এরপরে দেখো সিনের উপরে, পর হরফটা সিনের উপরে 3টা নোক্তা দিছে, এটার নাম কি? আমার সাথে সাথে সবাই বলো, শিন। বলি একটু আওয়াজ হবে, কেমন? শিন, শিন, শিন। এরপর একটা হলো কি? সদ। সদ এবং দদ, ত, দ, এই 4টি হরফ উচ্চারণে আমরা একটা ভুল করে থাকি কি? আমাদের ঠোঁটকে লাড়াচাড়া করি, ঠোঁট গোল করে ফেলি। ঠোঁট গোল করা যাবে না, ঠোঁট একদম খোলা থাকবে, মেলা থাকবে, কেমন? দেখো আমার মুখ, ঠোঁটের দিকে তাকাও, সদ। সোয়াদ বলে এভাবে ঠোঁট গোল করা যাবে না, সদ, 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 সদ। সোয়াদ নয়, কেমন? সোয়াদ বলা যাবে না, কি বলতে হবে? সদ, সদ। এরপর হরফটাও কি? এটার মধ্যে ঠোঁট গোল হবে না, ঠোঁট লড়াছাড়া করা যাবে না, একদম ঠোঁট আপনার জায়গায় থাকবে, খোলা থাকবে। কিভাবে? বদ, 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 বদ। এরপরেরটাও এটার মধ্যেও কি করা যাবে না? ঠোঁট নাড়াচাড়া করা যাবে না, কি বলতে হবে? ত, ত। ঠোঁট খোলা থাকবে আর কি ভিতরের থেকে আওয়াজটা মোটা হয়ে বের হবে, ত, 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 ত। এরপরেরটার মধ্যেও কি ঠোঁট নাড়াচাড়া করা যাবে না, কিন্তু জিহ্বার আগা উপরের দাঁতের সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে মোটা করে উচ্চারণ করতে হবে। দেখো এই জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগো আগে, জোয়া বলা যাবে না, কি বলা যাবে না? জোয়া বললে এটা ভুল হবে, কেমন? এরপরটাও আমাদের বাঙালিদের জন্য অর্থাৎ অনারবদের জন্য এটা উচ্চারণ একটু কঠিন, কেমন? আমাদের জন্য কঠিন কেন হয়েছে জানো? এই হরফগুলি আমরা জন্মের পর থেকে উচ্চারণ করি নাই, কিন্তু বাংলা অক্ষর আমরা জন্মের পর থেকে যখনই কথা শুরু করছি তখনই আমাদের মা বাবা কি ওই হরফগুলা কি করছে? শিক্ষা দিয়েছে। এই জন্য বাংলার উচ্চারণ আমাদের ঠিক আছে। তদ্রূপভাবে আরব কান্ট্রির বাচ্চারাও যখন 2 বছর বয়সে কথা শুরু করে তখন থেকে এই হরফগুলো কি করে? শুদ্ধ উচ্চারণ করায়। এই জন্য তারা 2-2.5 বছর 3 বছরের বাচ্চাও কি করে? হরফগুলা সঠিক উচ্চারণ করে। তবে আমরা বড় হওয়ার পরে আস্তে আস্তে শিখি, তো এই জন্য কি হয় আমাদের জন্য এগুলা কঠিন হয়ে গেছে। আইন আইন উচ্চারণ করার সময় বাচ্চা শিক্ষার্থীদের কি বলবে? দেখো আমার মতো গলা থেকে আওয়াজ করা, প্রথমে কিছুক্ষণ আওয়াজ, আমি কিভাবে আওয়াজ করে দেখো, গলার মধ্যখান থেকে একটু আওয়াজ করতে বলবে, আ আ আ, এভাবে আ আ করে 5-7 বার 10 বার আওয়াজ করবে। এরপরে বলবে আমার মতো উচ্চারণ করা, আইন, আইন,
আইন। আইন বলতে পারবো না, বুঝছো? আইন বললে সেটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কি আলামিন, সেখানে আইন। আলামিন বললে কি হবে না? শুদ্ধ হবে না। কোরআন শরীফ কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। কোরআন শরীফ ভুল পড়লে কি দিবে? কোরআন শরীফে কি দিবে? লানত দিবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আইন, আইন। ঠিক আছে? এভাবে কি গলার মধ্যখান থেকে প্রথমে আওয়াজ বের করবে, এরপরে উচ্চারণ করবে আইন, আইন। এরপরটা দেখো, আইনের মতো করে লিখছে, কিন্তু উপরে কি আছে? একটা নোক্তা আছে। এটার নাম কি? গাইন বললে হবে না, কি বলতে হবে? অইন। এর পরের হরফটা দেখো, ফা। বলো ফা, ফা, ফা। ফা বলার সময় আমার দিকে তাকাও। ফা বলার সময় শুদ্ধ উচ্চারণ হলো উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগাতে হবে। উপরের দুইটা দাঁত কোথায় লাগাইতে হবে? নিচের ঠোঁটের সাথে লাগিয়ে এরপরে উচ্চারণ করতে হবে। দেখো ফা, 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 ফা। বুঝছো? এই ফা বলে কি করতে হবে? উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগিয়ে ফা উচ্চারণ করতে হবে। যদি দুই ঠোঁটের মাঝখান দিয়ে তুমি বাতাস বাইর করে দাও তাহলে কি হবে না? শুদ্ধ উচ্চারণ হবে না। ফা, 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 ফা। এইভাবে ফা উচ্চারণ করবো, কেমন? এরপরে দেখো দুই নোক্তাওয়ালাটা, এটার নাম কি? কফ। লাস্টে দিয়ে উপরের দাঁত নিচে ঠোঁটের সাথে বাজবে, কেমন? এই এটা কেন? এখানে লাস্টে ফা আছে এই জন্যে। কফ। কাপ বলবে না, কেমন? কি বলতে হবে? এটা মোটা। এটা কাপ বললে পাতলা হয়ে যাবে, আর এটা হচ্ছে মোটা উচ্চারণ। এটা কি বলতে হবে? কফ, 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 কফ। এইভাবে আমরা ক বলে উচ্চারণ করবো, কেমন? কা বলবো না, কাপ বলবো না। এরপরেরটা হলো কি? নুক্তা ছাড়া, কেমন? এটা পাতলা উচ্চারণ। এটা কি হবে? পাতলা উচ্চারণ। কি বলতে হবে? ক্যাফ। কাফ নয়, তারপরে কাপ বলা যাবে না। কি? আরো পাতলা। ক্যাফ, 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 ক্যাফ। ঠিক আছে? এভাবে পাতলা করে উচ্চারণ করতে হবে। এরপরটা দেখো, লাম, লাম, লাম। লাম বলার সময় লাস্টে ঠোঁটকে একটু চাপ দিতে হবে। ঠোঁটকে দিতে হবে, একটু চাপ দিতে হবে। লাম, লাম। এরপরে দেখো লামের পরে এটাও কি উচ্চারণ হয়? পাতলা উচ্চারণ, লাম। এরপরে মিম, মিম। মিম বলার সময়ও ঠোঁটকে প্রথমে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, পরেও কি দিতে হবে? একটু ঠোঁট চাপ দিতে হবে। কিভাবে? মিম, 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 মিম। তারপরটা দেখো এক নোক্তাওয়ালা, নুন, নুন, নুন।
নুন। এইভাবে ঠোঁট গোল হয়ে যাবে। নুন বলার সময় কি করতে হবে? ঠোঁট গোল হয়ে যাবে। গোল কেন বা জানো? নুনের বানান করতে নুনের উপরে পেশ ছিল, পেশ উচ্চারণ করতে কি হয়? ঠোঁট গোল হয়, এই জন্য গোল করতে হবে। নুন নুন। এরপরটা হলো কি? দেখো, এটা হলো ওয়াও। ওয়াও বলবে না, ওয়াও হবে না, কি হবে? ওয়াও। পাতলা উচ্চারণ কেমন? ওয়াও। এইভাবে পাতলা করে উচ্চারণ, ওয়াও বলবে না, এটা কেমন? ওয়াও বলা যাবে না, ওয়াও। এরপরটা দেখো, হা হা হা। তারপর হামজা হামজা হামজা। তারপরটা ইয়া ইয়া ইয়া। ইয়া কয়টা? দুইটা না? কোরআন শরীফের মধ্যে দ্বিতীয় ইয়াটা মাত্র 5 জায়গায় আসছে, কেমন? প্রথম ইয়াটা হাজার হাজার আসছে, শুধু দ্বিতীয় ইয়াটা এটা 5 জায়গায় আসছে, ছোট করে লিখছে দাও। এই জন্য দুটোটা ইয়ে দিয়ে দিলাম, তোমাদের নজরে পড়লে বলবে যে এটার নাম ইয়ে। কেমন? তোমাদেরকে এতক্ষণ আমি সহজে কিভাবে মাখরাজ পড়ানো ব্যতীত এবং সিফাত পড়ানো ব্যতীত 29টি হরফ শুদ্ধভাবে উচ্চারণ করানো যায় এটা নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরাও আরও বেশি বেশি উচ্চারণ করে নিজের উচ্চারণকে ঠিক করে নিবে। এবং তোমরা রমজানে তোমাদের ঘরে তোমার ছোট ভাই আছে, তোমার ছোট বোন বা বড় বোন বা তোমার আম্মু কোরআন শরীফ পড়তে জানে না, পড়তে জানলেও শুদ্ধ উচ্চারণ নাই, তাদেরকেও শিখাবে। কেমন? সবাইকে শিখাবে, ঠিক আছে তো? তোমার আম্মুকেও বলবো আপনিও পড়েন, আপনার উচ্চারণও কি নাই, শুদ্ধ নাই। যদি শুদ্ধ উচ্চারণ করে যদি নাকি কোরআন না পড়ে, তাহলে কি হয়? কোরআন কি করে? কোরআন তেলাওয়াতকারীকে লানত করে। কেমন? এই জন্য আমরা সবাই বলবে, আমরা ভাই বোন মা বাবা সবাই আমাদের কোরআন শরীফ কি করতে হবে? শুদ্ধ উচ্চারণ করতে হবে, ঠিক আছে? এইভাবে শুদ্ধ উচ্চারণ করার জন্য চেষ্টা করব নিজেরাও। এবং ইউটিউবে সার্চ দিলে যদি তোমরা আরবি 29 হরফের উচ্চারণ লিখে সার্চ দাও, দেখবে ইউটিউবে এভাবে আরবি 29 হরফের উচ্চারণ শেখাচ্ছে। এবার আমরা একটা কৌশল অবলম্বন করব যাতে করে তারা যে কোনো জায়গায় অন্য জায়গায় দেখলেও যাতে হরফের নাম বলতে পারে। কি করব? বলবো যে তুমি প্রথম লাইনের পিছন থেকে পড়ে আসো, উল্টা দিক থেকে। প্রথম লাইনের কি উল্টা দিক থেকে হরফগুলির নাম বলো। তখন দেখবে অনেকে পারে না, অনেকে কি উল্টা দিক থেকে আর পারতেছে না। তার কারণ সে শিখছে কোন দিক থেকে? সিরিয়ালি, ঠিক না? পাল্টা দিক থেকে। এখন উল্টা দিক থেকে বলছে আর এখন আর পারে না। এখন না পারলেও পারতে হবে, না পারলেও কি করতে হবে? পারতে হবে না? পারলে তারপরে সে অন্য জায়গায়ও কি পারবে। এখন দেখবে কিছু মেধাবী ছেলে আছে, তাদেরকে যখন বলবে সে উল্টা দিক থেকে বলো, তখন সে কি করবে? জিমের উপর হাত রেখে ওই মনে মনে আলিফ থেকে পড়ে আসবে, আলিফ তা সা জিম। আলিফ থেকে মনে মনে পড়ে আসি কি বলবে? জিম, ঠিক আছে? আর কিছু ছেলে আছে তারা একটু অমনোযোগী, ওই নকল করিয়া আসি বলারও সেই খেয়াল করতেছে না। তখন তাকে বলবে, তখন শিক্ষক ছাত্রকে বলবে তুমি কি করো? আলিফ থেকে হরফটা আলিফ থেকে পড়ে আসে, দেখো এই লাস্টেরটার নাম কি হয়। তখনও পারবে না? অবশ্য পারবে। আর সিরিয়ালি তো সে পড়তে পারে, আলিফ বা তা সা জিম। কিন্তু ওস্তাদ বলে দিতে পারবে না। লাস্ট হরফটার নাম কে বলে দিতে পারবে না? ওস্তাদ বলে দিতে পারবে না। শুধু এখানে নয়, এই পুরা কায়দার সবকগুলি পড়ানোর নিয়ম হলো সামনের সবক ওস্তাদ বলে দিতে পারবে না। শুধু এই সবকটা, শুধু এই আলিফ বা তার এই 29 হরফের ওই পাঠটা শুধু আলিফ থেকে ইয়া পর্যন্ত সিরিয়ালি কে বলে দিবে?
ওস্তাদ পড়াই দিবে, বলে দিবে সামনের কোনো সবক, এখানে 32টা পাঠ আছে, 32 পাঠের কোনো পাঠ শিক্ষক কি করে দিতে পারবে না, সামনের সবক বুঝাই দিতে পারবে না। কীভাবে বলতে হবে? সে জিমের নাম বলতে না পারলেও ওস্তাদ বলে দিবে না। ছাত্র হয়তো নিজে নিজে বুদ্ধি খাটাই আলিফ থেকে নাম বলে পড়িয়ে আসি বলবে, অথবা উস্তাদে বলে দিবে তুমি আলিফ থেকে পড়িয়ে আসো, এটার নাম কি হয়। জিমের নাম কার ব্রেন থেকে বাইর করাইতে হবে? ছাত্রর ব্রেন থেকে। এরপরে বলবো তারপরটার নাম বলো, তারপরটা হলো সা, সেটাও সে নিজেই আলিফ থেকে পড়িয়ে আসি বলবে। এরপরেরটা হলো কি তা, তার নামও না পারলে সে পাল্টা দিক থেকে পড়িয়ে আসি কিসের নাম বলবে? তার নাম বলবে। এভাবে বা আলিফ, এভাবে জিম সা তা বা আলিফ, ঠিক আছে। এই পুরা লাইনে 5টা হরফ আছে, এই 5টা হরফ কি করবে? উল্টা দিক থেকে সে বলবে। যখন ফার্স্টটা বলা শেষ, এই লাইনটা এক নিঃশ্বাসে আমাকে শোনাইতে হবে। এই লাইনটা কি এক নিঃশ্বাসে উল্টা দিক থেকে পাল্টা দিক থেকে যেন আলিফ বা তা সা জিম হা এভাবে একসাথে ডাইরেক্ট বলছে না, উল্টা দিক থেকে এভাবে ডাইরেক্ট বলতে হবে কোনো চিন্তা ভাবনা ছাড়া। কিভাবে? জিম সা তা বা আলিফ, জিম সা তা বা আলিফ। পাল্টা দিক থেকে যেরকম উল্টা দিক থেকেও সেরকম একদম ইজিলি হয়ে যেতে হবে। এরপরে দ্বিতীয় লাইন, এরপরে কোন লাইন? দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইনে উল্টা দিক থেকে। কোন দিক থেকে? উল্টা দিক থেকে। কি? র জাল। যদি বলতে না পারে কি করবে? হুজুর বলে দিবে, শিক্ষক বলে দিবে না, ওই আবার আলিফ থেকে সে পড়ে আসি বলতে হবে। ওস্তাদ বলে দিতে পারবে না। ওস্তাদ যদি বলে দেয় তাহলে তার যোগ্যতা হতে সময় বেশি লাগবে। আর যদি সে নিজের ব্রেনটা প্রথম থেকে খাটায় তাহলে কি হবে? তার যোগ্যতা অতি দ্রুত যোগ্যতা হয়ে যাবে, তার ব্রেনে জিনিসটা কি সেটিং হয়ে যাবে। আমরা চেষ্টা করব বরাবর তার ব্রেনে কি করার জন্য? হরফগুলা সেটিং করে দেওয়ার জন্য। র দাল দাল খ হা, এভাবে এক নিঃশ্বাসে শোনাইতে হবে উল্টা দিক থেকে। ছাত্র বলবে যে উল্টা দিক থেকে তুমি এটাকে কয়বার পড়ো? 30 বার বা 50 বার উল্টা দিক থেকে পড়ো, তাহলে এটাও কি হয়ে যাবে? চালু হয়ে যাবে। এরপরে তৃতীয় লাইন উল্টা দিক থেকে পড়বে, ঠিক আছে। তৃতীয় লাইনটাও উল্টা দিকে, দ সদ শিন সিন জা, এটাও 30-40 বার পড়ার পরে এক নিঃশ্বাসে উল্টা দিক থেকে শোনাইতে হবে। এরপর চতুর্থ লাইনটা উল্টা দিক থেকে শোনাইতে হবে। এবার পঞ্চম লাইন, ষষ্ঠম লাইন, সব কয়টি লাইন উল্টা দিক থেকে। বাল্টা দিকে যে এরকম মানে দ্রুত বলতে পারছে, উল্টা দিক থেকে কি করতে হবে? দ্রুত বলতে হবে। দ্রুত বলতে পারার অর্থ কি? অর্থাৎ তার ব্রেনে বরাবর কি হচ্ছে? হরফের আকৃতিটা ক্লিয়ার হচ্ছে। এরপর কি করতে হবে? উপরের থেকে নিচের দিকে, উপরের থেকে কি নিচের দিকে বলতে হবে। আলিফ হা জা ত কফ ওয়াও, এভাবে উপরের থেকে নিচের দিকে বলবে। এরপরে বা খ সিন ওয়া কাফ হা, এইভাবে উপরের থেকে নিচের দিকে 5 লাইন। এই প্রতি লাইনকে 20-30-40 বারের ধরে পড়ে এরপরে এই লাইনটাকে কি করতে হবে? চালু করতে হবে। উপরের থেকে নিচের দিকেও চালু করে পড়তে হবে। এরপর এই 5 লাইন 5 নিঃশ্বাসে উস্তাদ সবক শুনবে ছাত্রদের থেকে। কেমন? তাহলে দেখবে উপরের থেকে নিচের দিকে পড়ার সময় বেশি লাগবে না। তার কারণ কি হয়ে গেছে? প্রায় 80% কি হয়ে গেছে? তার ক্লিয়ার হয়ে গেছে। মুখস্থ নয়, আমরা মুখস্থ করানোর চেষ্টা কম করব, ব্রেনে সেটিং করানোর জন্য চেষ্টা করব। আমি বলি মুখস্থ আর ঠোঁটস্থর নাম কি নয়? যোগ্যতা নয়। একটা তোতা পাখিকেও, একটা ময়না পাখিকেও একটা জিনিস মুখস্থ করালে সে কি করতে পারে? মুখস্থ করতে পারে। কিন্তু আপনি শিখেছেন কাকা আসসালামু আলাইকুম, সে নানা আসলেও কি বলবে? কাকা আসসালামু আলাইকুম। তার মানে কাকা কাকে বলে সেটা তার ব্রেনে কি হয় না? সেটিং হয় নাই। তো দুর্ভাবে আমরাও কি করি? এখন ছেলেরা ফেল করে কেন? বেশিরভাগ যে সবকটা পড়াই সেই সবকটা তার ব্রেনে কি করানো হয় না? ভালোভাবে সেটিং করানো হয় না, বুঝিয়ে দেওয়া হয় না, তার ব্রেনে ঢুকানো হয় না। শুধু মুখে মুখে মুখস্থ করে, দেখে দেখে রিডিংটা মুখস্থ করে। এরপরে পরীক্ষা দিতে গেলে কি বেশিরভাগ
ফেল করে। না, এটা হবে না। মুখস্থ শুধু মুখস্থ নয়, মুখস্থর সাথে সাথে আগে বুঝতে হবে, তারপর মুখস্থ। আগে কি করতে হবে? বুঝতে হবে, ব্রেনে ঢুকাইতে হবে আগে, তারপরে মুখস্থ। এইভাবে উপরের থেকে নিচের দিকে 5 লাইন 5 নিঃশ্বাসে শোনাইতে হবে। এরপর দেখেন, একদম ইয়া থেকে নিয়ে আলিফ পর্যন্ত উল্টা দিক থেকে হরফগুলা বলবে। ইয়া, ইয়া, হামজা, হা, ওয়াও, নুন, মিম, লাম, কাফ, অফ। এইভাবে একদম আলিফ পর্যন্ত সিরিয়ালি উল্টা দিক থেকে কি করবে? এই 29 হরফ শোনাইতে হবে। এই 4 দিক থেকে হরফগুলা পড়ানোর অর্থ দাঁড়াবে যে তার ব্রেনে কি হয়ে গেছে, সব হরফগুলির আকৃতি বসে গেছে ইনশাল্লাহ। একেবারে 95%ই বসে যাবে। চতুর্দিক থেকে পড়ালে কি 95% তার ব্রেনে হরফগুলা বসে যাবে। এরপরে আমরা নিচে যাব। নিচে দেখো 1 নং পাঠের অনুশীলন। 1 নং পাঠের কি অনুশীলন? অনুশীলন মানে কি? উপরে যে পাঠ আমরা পড়ছি সেটা কি করার জন্য, সেটিং হয়েছে কিনা পরীক্ষা, সেটা কি সে বুঝছে কিনা, তার ব্রেনে সেট হয়েছে কিনা, এটা কি করা? পরীক্ষা করা। এখন নিচে কি আছে? হামজা, হা, আইন, হা, গাইন। এখানে নিচে এসে কি করতে পারবে না? ওস্তাদ বুঝাই দিতে পারবে না। নিচে এসে কি করতে পারবে না? ওস্তাদে বুঝাই দিতে পারবে না। ওস্তাদ কি করবে? বলবে তুমি এখান থেকে পড়ো, নিচে থেকে কি পড়ো। ওস্তাদে বুঝাই দেওয়ার সিস্টেম নাই। ওস্তাদ যদি বুঝাই দেয় তাহলে বুঝতে হবে উপরের সবকটা আমি কি করতে পারি না, আমি ওস্তাদ ছাত্রের ব্রেনে কি করাইতে পারি নাই, ঢুকাইতে পারি নাই, সেটিং করাইতে পারি নাই। তাহলে উপরে আরও কিছু সময় দিতে হবে। নিচের এগুলো যদি সে নিজে নিজে না পারে, কি করতে হবে? উপরে আরও কিছু সময় দিতে হবে, যাতে করে কি করতে পারে, সে ব্রেনে উপরেরগুলো ভালোভাবে বসাইতে পারে। উপরেরগুলো ব্রেনে বসে গেলে নিচেরগুলো পড়তে কিন্তু সময় লাগবে না। ঠিক আছে? কিভাবে? ও ছেলের ছাত্র ডাইরেক্ট শোনাবে হামজা, হা, আইন। মনে করেন আইন পারে নাই, হয়তো 2-1টা ছাত্র আছেন এরকম বোকা অমনোযোগী, তারা কি করবে? মনে করেন আইন বলতে পারে নাই, তখন ওস্তাদ বলে দিতে পারবে না। তখন কি করবে? ছাত্রকে বলবে তুমি উপরে প্রতি লাইনে লাইনে আঙ্গুল হাঁটায় দেখো এই হরফটা কোথায় আছে। তাহলে কি পারবে? বলতে পারবে। আইন কি? উপরের থেকে দরিয়ানি, এটার নাম বলবে আইন। তারপরে কি? হা, গাইন। এভাবে এই পুরা নিচের হরফগুলা শোনাবে। নিচের হরফগুলোর ভিতরে এসে আবার প্রথম লাইনটাকে কি করবে? একটু 10-20 বার করে এক এক লাইনকে পড়বে, যাতে করে চালু করে পড়তে পারে। এভাবে দ্বিতীয় লাইনটাকে 20 বার পড়বে, তৃতীয় লাইনটাকে 30 বার পড়বে, যাতে করে চালু হয়ে যায়। হামজা, হা, আইন, হা, গাইন, হামজা, হা, আইন, হা, গাইন, খ, কফ, কাফ, জিম, শিন, খ, কফ, কাফ, জিম, শিন। এভাবে যাতে দ্রুত বলতে পারে। তাহলে 20 বার করে এক একটা লাইনকে দৌড়ায় পড়ানোর কারণে উপকার কী হবে? অর্থাৎ দ্রুত হরফগুলোর নাম বলতে পারবে ইনশাআল্লাহ। অর্থাৎ কোনো সন্দেহ থাকতে পারবে না, কোনো প্রকার টাইম লস করতে পারবে না, গবেষণা করতে পারবে না হরফের নাম বলার জন্য। দেখার সাথে সাথে সে যাতে কি করতে পারে? হরফগুলির নাম বলতে পারে। দেখেন, তারপরে হচ্ছে কি? তারপরে পৃষ্ঠা উল্টান সবাই, 4 নম্বর পৃষ্ঠা। এইখানে আইসাও এই হরফগুলার নাম ছাত্রদের থেকে শুনবো। এখানেও কিছু এলোমেলোভাবে কি আছে? হরফগুলা দেওয়া আছে। আবার এই 29টা হরফ, এই 29টি হরফ আবার ছাত্ররা শুধু একবার বলে যাবে, এতেই হয়ে যাবে। তার কারণ পিছনের পৃষ্ঠায় সে ভালোভাবে কি করে আসছে? এগুলা মুখস্থ করে আসছে। ঠিক আছে? এরপরে আমরা এই হরফগুলার আরও একটি ফাইনাল পরীক্ষা নিব। ফাইনাল পরীক্ষা কি? অর্থাৎ কায়দার মাঝখানে মাঝখানে উল্টাবো, মাঝখানে উল্টাইয়া যেখানে কি আছে, যেরকম মনে করেন এরপরের পৃষ্ঠা দেখেন, এরপরের পৃষ্ঠা 7 নম্বর পৃষ্ঠার মধ্যখানে দেখেন ফারদ আছে। ফারদের মধ্যে দোয়াত, ফারদের মধ্যে কি দোয়াতটা কি আছে? আলোকভাবে লেখা আছে। কেমন? এটা কারোর সাথে মিলে নাই, সংযুক্ত হয় নাই, এটা জিজ্ঞেস করবো। বলবো এটার নাম কি? বলা কি বলবে? দোয়াত। যদি বলতে পারে দোয়াদের নাম, তাহলে মনে করবো কি তার ব্রেনে কি আছে? হরফগুলা সেটিং আছে। এরপরের
উদাহরণে দেখেন ওয়াজাবা, ওয়াজাবার মধ্যে কি আছে? ওয়াও আছে, ওয়াওটাও কি সংযুক্ত করে লেখে নাই, আলোকভাবে লিখছে, এটার নাম জিজ্ঞেস করব। এভাবে দেখেন তারপরে নিচের লাইনে আহাদা, আহাদার মধ্যে আলিফটাও সংযুক্ত করে লেখা নাই, আলোকভাবে লিখছে। এইভাবে আরও বিভিন্ন পৃষ্ঠায় যে হরফগুলি কি আছে আলোকভাবে লেখা আছে, সংযুক্ত করে নাই, ওই হরফগুলো আমরা কি করব? বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে পরীক্ষা করব যে আসলে কি তার ব্রেনে হরফগুলো ভালোভাবে বসছে কি না। ঠিক আছে? তাহলে যদি নাকি কায়দার বিভিন্ন জায়গায় প্রয়োজনে কোরআন শরীফ যদি কাছে থাকে, কোরআন শরীফকে খুলে কোরআন শরীফ থেকে এভাবে যে সমস্ত হরফগুলা সংযুক্ত নয়, মোরাক্কাব হরফ নয়, ওই সমস্ত হরফগুলা প্রশ্ন করব, যাতে করে তারা পারে। যদি পারে তাহলে বুঝবো যে হ্যাঁ আমার ছাত্রের কি হয়েছে, ব্রেনে হরফগুলি ভালোভাবে সেটিং হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা আরবি 29 হরফ যখন পৃথক থাকে, আলোক থাকে, ওই সবকটা পড়াচ্ছিলাম, যাতে করে সহজে হরফগুলা ছাত্রদের ব্রেনে অল্প সময় ঢুকানো যায়। আরবি হরফ কিন্তু দুই স্টাইলের। বাংলা হরফ সংযুক্ত বেশি হয় না, অল্প কিছু হয়, ঠিক না? ইংলিশ হরফ সংযুক্ত হয়ই না, কিন্তু আরবি হরফের মধ্যে বেশি হরফ কি হয়? সংযুক্ত অবস্থায় আসে। আরবি রিডিংগুলোর মধ্যে একেবারে 90% হরফে কি আসে, 90% অক্ষর কি আসে? সংযুক্ত ভাবে আসে, যেটাকে আরবিতে মোরাক্কাব বলা হয়। মোরাক্কাব সুরতে আসে, মিলিয়ে আসে, একটার সাথে আর একটা মিলিয়ে লেখা হয়। এখন আমরা আলোচনা করব কিভাবে সহজে এই 29 হরফ মিলিত অবস্থায় যে সময় লেখা হবে, ওই সময় কিভাবে আমরা চিনব, এটা নিয়ে আলোচনা করছি। দেখেন, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। এরপরের পৃষ্ঠা 5 নং পৃষ্ঠায় দেখেন, 5 নং পৃষ্ঠায় আলিফ থেকে নিচের দিকে একটা লাল লাইন আছে, গয়ন পর্যন্ত। আলিফ থেকে কি আছে? নিচের দিকে একটা লাল লাইন আছে, এটার নাম কি? সবাইকে বলবো সে আলিফ থেকে নিচে হরফগুলোর নাম বলেন সবাই, তখন সবাই একসাথে আলিফ, তা, জিম, দাল, র, শিন, দাদ, ওয়া, গাইন, এভাবে সবাই এই এক লাইন পড়বে। এরপরে দেখেন পৃষ্ঠার মাঝখানে ফা থেকে নিয়া একেবারে ইয়া পর্যন্ত আরবি 29 হরফ দেওয়া, আরবি বাকি হরফগুলো দেওয়া আছে। এখানে এক একটা করে সবাইকে একসাথে বলবে। এই দুই লাইনের লাল দুইটা লাইনের হরফগুলার নাম বলার পরে এরপরে আমরা কি করব? হরফগুলা নিয়ে একটা উদাহরণ দিব। একটা কি দিব? উদাহরণ দিব। কি উদাহরণ? এই মনে করেন আমার মাথায় একটা টুপি আছে না? এটা একটা টুপি। এই যে মনে করেন কারো মাথায় মোটা টুপি আছে, তোমাদের কারো মাথায় মোটা মোটা টুপি আছে না? কারো মাথায় জালি টুপি আছে, কারো মাথায় কি আছে? জালি টুপি থাকে, কারো মাথায় 5 কলিওয়ালা টুপি থাকে। এইভাবে 3-4 আইটেমে 3-4টা টুপি উস্তাদ কি করবে? হাতে নিয়ে ছাত্রদেরকে হাতে নিবে। আমি তো হাতে নিয়ে নাই, যারা পড়াবেন শিক্ষকরা হাতে নিবেন 3-4 স্টাইলে 3-4টা টুপি হাতে নিয়ে জিজ্ঞেস করবেন এগুলির নাম কি? কি বলবে সবাই? টুপি। কি বলবে? টুপি। যখন বলবে এরপরে তুমি এবার ছাত্রদেরকে বলবে দেখো এগুলো এক একটা এক এক স্টাইলে বানানো, সবগুলির নাম টুপি কিভাবে হয়, ঠিক না? তখন ছেলেরা হাসবে, হুজুর কি বলে, এগুলো আসলে তো এগুলো কি টুপি। তখন তুমি একটা পয়েন্ট পেয়ে যাবে যে এগুলা বানাইছে এক একটা এক এক প্রকারে, কিন্তু সবগুলোর নাম কি? টুপি। তদ্রূপভাবে এবার আপনি একটা পয়েন্ট পাবেন, কি বলবেন দেখো আলিফের পাশে আরো কয়টা লম্বা লম্বা কি আছে? আঁক আছে। আলিফের পাশে লম্বা লম্বা আরো কয়টা কি আছে? আঁক আছে। সবগুলি আলিফ। এভাবে তার পাশে 2 নোক্তাওয়ালা কয়টা কি আছে? মাথা আছে। তার পাশে 2 নোক্তাওয়ালা বিভিন্ন স্টাইলের কি আছে? কয়েকটা মাথা আছে। এগুলো সবগুলি তা। জিমের পাশে বিভিন্ন স্টাইলের আরো কয়টি কি আছে? মাথা আছে। এগুলো সবগুলোর নাম কি? জিম। এবার আর বুঝা দিতে হবে না এই পৃষ্ঠাটা। এই পৃষ্ঠাটার মধ্যে শুধু একটা উদাহরণ দিলেই এই পৃষ্ঠাটা পড়তে পারবে। ছাত্রদেরকে বলবেন তোমরা এবার আলিফের লাইনটা 100 বার পড়ো। আলিফ, 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 এভাবে। ছাত্র যখন বেশি হবে তখন একজনে 10-20 বার করে আলিফের লাইনটা পড়াবে।
সবাইকে একসাথে পড়তে দিলে কি হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, মনোযোগ ঠিক থাকে না। এই জন্য একজনে পড়াবে, বাকিরা তার তার সাথে সাথে পড়তে, একজনে 10 বার, আরেকজনে 10 বার, আরেকজনে 10 বার, এইভাবে ঘুরে ঘুরে কি সবাই পড়াবে। তাহলে এইখানে যে কটা হরফ আছে সবগুলি হরফ কি সিরিয়ালি পড়াবে, ঠিক আছে? সবগুলি হরফ সিরিয়ালি পড়ানোর পরে এরপরে কি করবে, ইয়া পর্যন্ত পড়াবে। ইয়া পর্যন্ত প্রতিটি হরফকে যাতে প্রায় 100-200 বার পড়তে পারে এরকম সময় দিব আমরা। তাহলে আলিফ কয় প্রকারে লিখে, তা কয় প্রকারে লিখে, জিম কয় প্রকারে লিখে, ফা কয় প্রকারে লিখে, এগুলার একটা সিস্টেম তার ব্রেনে বসে যাবে, ঠিক আছে? এরপর আমরা পৃষ্ঠা উল্টাবো, এগুলো 100-200 বার করে এক একটা পড়া হয়ে গেলে পৃষ্ঠা উল্টাবো। 6 নম্বর পৃষ্ঠায় দেখেন, 6 নম্বর পৃষ্ঠায় এইখানে হরফগুলি এখন আর পৃথকভাবে লেখা নাই, সবগুলো একটার সাথে একটা মিলিয়ে ফেলছে। দেখো, একটার সাথে একটা জোড়া দিয়ে লিখছে, সংযুক্ত করে লিখছে। কিভাবে? হা আলিফ। কি লেখা আছে? হা আলিফ। এখানে হা আলিফ যেটা লেখা আছে, এই হা আলিফকে হুজুর বুঝাই দিতে পারবে না। আগে বলছি না, সামনে সবাই কি করতে পারবে না, হুজুর বুঝাই দিতে পারবে না, ছাত্ররা বলবে। কিভাবে? ছাত্রকে বলবো, দেখো এই নীল কালারের 2 চোখওয়ালা মাথাটার নাম কি বলো? নীল কালারের 2 চোখওয়ালা হরফটার নাম বলো। অল্প কিছু সংখ্যক মেধাবী ছেলেরা পারবে, কিন্তু সবাই পারবে না। না পারলে কি করতে হবে? না পারলে হুজুর বুঝাই দিতে পারবে না। ছেলেকে বলবো, এই যে 2 চোখওয়ালা মাথা, এটা পিছনের পৃষ্ঠায় কোথায় আছে তুমি বাইর করো। 2 চোখওয়ালা মাথার হরফ, এটা কি পিছনের পৃষ্ঠায় প্রতি লাইনে লাইনে আঙ্গুল হাঁটায়, দেখো কোথায় আছে। তাহলে হার লাইনের মধ্যে এসে কি এক সময় সে হা এটা পাবে না? পাবে, তখন বলবে এটার নাম হা। এরপরে বলবো, এবার দুটোটা একসাথে পড়ো, হা আলিফ, হা আলিফ, হা আলিফ, ঠিক আছে? এবার কেউ পড়াবে না, সবাই নিজে নিজে এক একজনে সবাই 50 বার পড়বে হা আলিফ। কয়বার? 50 বার। হা আলিফ, হাত দিয়ে ধরে ধরে। হা বলার সময় হার মধ্যে হাত থাকবে, আলিফ বলার সময় আলিফের মধ্যে হাত থাকবে, আঙ্গুলিটা থাকবে। হা আলিফ, হা আলিফ, হা আলিফ, ঠিক আছে? এইভাবে 50 বার হা আলিফ পড়ার পরে বলবো তারপরেরটা পড়ো। তারপরেরটা যখন পড়বে তখন প্রথমটা কি, নীল কালারেরটা কি? আইন। আইন যদি বলতে না পারে আবারও পিছনের পৃষ্ঠায় যাবে, পিছনের পৃষ্ঠা থেকে কি করবে, এটার নাম বের করে আনবে। এরপরে আলিফটা তো এখানেই পড়ছে, এটা পারবে। আইন আলিফ, আইন আলিফ, আইন আলিফ, এভাবে 50 বার আইন আলিফ পড়বে। আইন আলিফ 50 বার হয়ে গেলে এরপরে বলবো তারপরটা বড়। দেখো এখানে নীল কালারটার নাম কি? হা। কি? হা। এই হাটা আরও যদি না ছাত্রর নাম না পারে তাহলে পিছনের পৃষ্ঠা থেকে আবারও বাইর করে আনবে, এবং আলিফের নাম তো এখানে পড়তে পারবে। হা আলিফ, হা আলিফ, আইন হা। এগুলো বলার সময় লক্ষ্য রাখতে হবে ছাত্র কি শুদ্ধ উচ্চারণ করতেছে কিনা, এটার দিকে লক্ষ্য রাখতে হবে। হা আলিফ যাতে না বলে, কি বলতে হবে? হা আলিফ, হা আলিফ, এভাবে হা বলতে হবে, আইন বলতে হবে। এরপরে কফ আলিফ, কাফ আলিফ, শিন আলিফ, এক একটাকে 50 করে বার করে পড়ার পরে বলবো তোমরা এই পুরা লাইনটা কি করো। প্রথমে একটা একটা পড়ছে 50 বার, এবারে বলবো পুরা লাইনকে 30 বার পড়ো। হা আলিফ, আইন আলিফ, হা আলিফ, কফ আলিফ, কাফ আলিফ, শিন আলিফ, ঠিক আছে? এইভাবে 50 বার কি করো না 30 বার এই পুরা লাইনটা পড়ো। আমাকে কিন্তু এক নিঃশ্বাসে শোনাইতে হবে। আমাকে কিন্তু কি পুরা লাইন কি একটা এক নিঃশ্বাসে নয়, এক লাইন এক নিঃশ্বাসে শোনাইতে হবে। কিভাবে? হা আলিফ, আইন আলিফ, হা আলিফ, কফ আলিফ, কাফ আলিফ, শিন আলিফ, এইভাবে। কোথাও কি করা যাবে না, স্টপিস করা যাবে না, থামা যাবে না, নিঃশ্বাস ফেলা যাবে না। এইভাবে করে ইয়া আলিফ, লাম আলিফ, মিম আলিফ, এইভাবে করে
একটাকে 50 বার করে এক লাইন শেষ হলে আবার এক লাইনকে 30 বার পড়ে কি করতে হবে, এক নিঃশ্বাসে যাতে পড়তে পারে এতটুক সময় ছাত্রকে দিতে হবে। এক নিঃশ্বাসে এক লাইন শোনাইতে হবে। এই পুরা পৃষ্ঠায় যে কয়টা লাইন আছে 13-14 লাইন আছে, এই সব লাইনগুলি কি এক নিঃশ্বাসে শোনাইতে হবে। আর 3-4 লাইন এর নাম বলার জন্য পিছনের পৃষ্ঠার দিকে যাইতে হয়। 3-4 লাইনের পরে আর কোথায় যাইতে হয় না, পিছনে যাওয়ার প্রয়োজন হয় না। তার কারণ তার একটা কি হয়ে যায়, আইডিয়া হয়ে যায়, যোগ্যতা হয়ে যায়। সে 3-4 লাইনের পরে নিজে নিজেই কি সব হরফগুলির নাম বলতে পারে আলহামদুলিল্লাহ। এই পৃষ্ঠাটা যখন প্রতি লাইন এক নিঃশ্বাসে শুনাইলো পারলো, তখন তাকে সামনে যাইতে হবে। সামনের পৃষ্ঠায় দেখেন, এখন কিন্তু আমাদের বাচ্চারা 80%, প্রায় 80% কি হয়ে গেছে, সংযুক্ত হরফগুলোও কি চিনে গেছে। কিন্তু আরও 20% বাকি থাকবে। এই বাকি 20%ও আমরা এখানে কভার করে ফেলতে হবে। কোনো প্রকার কোনো ছেলেকে কাঁচা রেখা, অর্থাৎ কিছু চিনে না, নাম বলতে দেরি করে, এরকম রেখা যাওয়া যাবে না। সবাই একদম দ্রুত হরফের নামগুলি বলতে হবে। কিভাবে? সামনের পৃষ্ঠায় দেখেন, মাঝখানে ফারাদা, ওয়াজাবা, সানানা, আসনা, এই হরফগুলোর মধ্যে জবর জের এগুলা বলা যাবে না। ছাত্রদেরকে বলবো তোমরা শুধু হরফের নামগুলি বলো। কি? ফা, র, দাদ, ওয়াও, জিম, বা, সিন, নুন, নুন, ফা, লাম, জিম, মিম, আইন, আলিফ, হা, দাল, জিম, আইন, লাম, ওয়াও, জিম, দাল। ঠিক আছে? এইভাবে শুধু কি করবে, হরফের নাম বলে যাবে। এভাবে হরফের নাম 39 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এভাবে হরফ আছে, কাল্লা বাল রান পর্যন্ত সব হরফগুলোর নাম বলে যেতে হবে। কাল্লা বাল রান পর্যন্ত কি সব হরফগুলার নাম বলে যেতে হবে, জবরজের ছাড়া। জবরজের ছাড়া শুধু কিসের নাম, হরফের নাম। আপনি দেখবেন এক পৃষ্ঠা বলছে, এক পৃষ্ঠার পরে আরেক পৃষ্ঠা, এক পৃষ্ঠার পরে আরেক পৃষ্ঠা, যতই আগাচ্ছে ততই তার বলার স্পিড বাড়তেছে। যতই পৃষ্ঠা এগোচ্ছে ততই কি হরফের নাম বলার স্পিড তত বেশি বাড়তেছে। তার কারণ কি জানেন? অর্থাৎ তার ব্রেনে বরাবর কি হচ্ছে, হরফের নামগুলো ক্লিয়ার হচ্ছে। যত বেশি ক্লিয়ার হবে, যত বেশি ব্রেনে হরফের আকৃতিগুলা ক্লিয়ার হবে, তত বেশি মুখে কি হবে, স্পিড, বলার স্পিড কি হবে, বাড়বে। এইভাবে আমরা ছাত্র যখন বেশি হবে তখন কি করব, একজনকে এক লাইন বলতে বলবো। ডান দিক থেকে প্রথম জনকে বলবো তুমি এক লাইনের নাম বলো, তারপরের জনকে বলবো তুমি এক লাইন, তারপরের জনকে তারপরের লাইন, তারপরের জনকে তারপরের লাইন। এভাবে একজন এক লাইনের নাম বলবে। তাহলে কি হবে না, বিশৃঙ্খলা হবে না। ঠিক আছে? একজন এক লাইনের নাম বলে দেবে দ্রুত, যাতে করে কেউকে পড়াবে না, শুধু নিজে নিজে নাম বলে যাবে। ঠিক আছে? বাকিরা মনে মনে পড়তে থাকবে, মনে মনে পড়তে থাকবে ওর সাথে সাথে। এভাবে দেখবেন 2-3 দিনে কি হয়ে যাবে, কায়দার শেষ পর্যন্ত হরফের নাম বলা শেষ হয়ে যাবে। এভাবে এই করলে ইনশাল্লাহ হরফের নাম কি হয়ে যাবে, বলা দ্রুত হয়ে যাবে। এরপরে কোরআন শরীফ উল্টিয়ে দিবেন। কোরআন শরীফের কয়েক পৃষ্ঠা একজনে এক লাইন করে না হরফের নাম বলবে, জবরজের ছাড়া। তাহলে কোরআন শরীফের থেকেও ভয় কেটে যাবে। তাহলে কোরআন শরীফের থেকে কি হবে, ভয় কেটে যাবে। কোরআন শরীফ পড়তে কীভাবে সাহস পাবে, যেটা তো নতুন না, এখানেও কি হরফগুলো তো আমি আগে পড়ছি, পারি, ঠিক না? তাহলে কোরআন শরীফ পড়তে পারে, এটার জন্য তার ভিতরে একটা আনন্দে কাজ করবে, তার কাছে ভালো লাগবে যে আমি কোরআন শরীফও পড়তে পারি, মাশাআল্লাহ। তাহলে আমরা এতক্ষণ যে হরফগুলি আলাগ আলাগভাবে লিখে পৃথক পৃথক আসে সেইগুলি, যেটাকে আরবিতে মুফরাদাত বলে, আর মোরাক্কাবাত অর্থাৎ কি মিলিয়ে যে সংযুক্ত অক্ষর লেখে, এগুলোকেও কিভাবে সহজে চিনাবো চক সিলেট বা খাতা ছাড়া, এটা নিয়ে আমরা আলোচনা করছি। আশা করি যারা মনোযোগ দিচ্ছেন তারা মোটামুটি বুঝে আসছে জিনিসটা। এখন আমরা আলোচনা করব, হরফ তো চিনা হয়ে গেছে আমাদের, কেমন? হরফের পরে কি চিনাইতে হবে,
আরবি রিডিং পড়ার জন্য হরফ চিনানোর পরে বাংলাতে আছে কার, সরা সমান আকার, রস্বী সমান রস্বীকার, এগুলো কম কেমন? এই আকার ইকার যেরকম আছে আরবিতে এইভাবে কার আছে। আরবিতে কি আছে? কার আছে। কি যেরকম এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ জজম তাসদিদ। এই মোট 11টি কার, অর্থাৎ 11টি মাত্রা। প্রথম তিনটাকে অর্থাৎ প্রথম জবর জের পেশকে বা আরবিতে নাম বলা হয় হরকত, এবং দুই জবর দুই জের দুই পেশকে আরবিতে নাম বলা হয় তানবিন, এবং খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে বলা হয় কি? মদ্দের হরকত। কি বলা হয়? মদ্দের হরকত এবং জজম তাসদিদ। এই 11টি মাত্রার উচ্চারণ কিভাবে সহজে শিখাবো এটা নিয়ে আলোচনা করতেছি। তাহলে এখন আমরা আলোচনা করব জবরটা কিভাবে আমরা পড়াবো। জবরের আলোচনাটা একটু খেয়াল করে সবাই শুনবো। তাহলে জবর যেভাবে পড়াতে বলবো ঠিক জের পেশ জজম তজিদ আর বাকিগুলোও কি ঠিক একই প্রকারে পড়ানো হবে, একই নিয়মে একই তরতিবে। কিভাবে? বাচ্চাদেরকে বলবো দেখো এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত কি আছে? 29টি হরফ আছে। এই 29 হরফের উপরে আবার একটা কি আছে? দাগ আছে, একটা কোনাকুনি কি আছে? দাগ আছে, আঁক আছে। এটার নাম কি জানো? আমার সাথে সাথে বলো। জবর জবর জবর। ঠিক আছে, এভাবে জবর উচ্চারণ করাবো। জবর উচ্চারণ যখন 10-12 বার মাসকে করাবো, এরপরে বলবো এই আলিফ বা তার সাথে জবরটা একসাথে উচ্চারণ হয়, এটা আলাদা উচ্চারণ হয় না। কিভাবে? এবং আলিফের মধ্যে জবরের কিছু হয়ে গেলে সেটার নাম আর আলিফ থাকে না, সেটার নাম কি হয়ে যায়? হামজা হয়ে যায়। কি? হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, তা জবর সা। এভাবে আমরা কি করব? 3-4টা ওস্তাদ বলে দিবে, এরপরে সিরিয়াল ছেলেরা কি ইয়া জবর ইয়া পর্যন্ত বলতে পারবে। এইভাবে কি করব? প্রথম ছেলেকে দাঁড় করিয়ে দিব, বলবো তুমি একবার পড়াও ইয়া জবর ইয়া পর্যন্ত। এভাবে একজন একজনে করে করে কি বানান পড়াবে। এভাবে কি একজনে একবার একবার করে কি পড়াবে? বানান পড়াবে। বানান একজন একজন একবার করে হয়ে গেলে এরপরে কি করব? এরপরে বলবো তোমাদের সময় কষ্ট কমাই দিচ্ছি। তোমাদের কি কষ্ট কমাই দিচ্ছি। তোমরা আর হামজা জবর বলতে হবে না, শুধু কি বলো? আ বা, শুধু উচ্চারণটা বলো। আ বা তা সা জা হা খ, এভাবে শুধু উচ্চারণ বলো ইয়া পর্যন্ত। এভাবে আবার এক একজনে কি উচ্চারণ পড়াবে আ বা করে। এক একজনে কি হামজা থেকে ইয়া পর্যন্ত শুধু উচ্চারণগুলো পড়াবে। এরপরে কি করবে? উল্টা দিক থেকে আবার ওই জিম সা জা সা তা বা আ উল্টা দিক থেকে উচ্চারণ পড়াবে। ঠিক আছে, পড়বে। এটা আর পড়াবে না, এটা এক লাইন করে এক এক লাইনকে 30 বার করে পড়লে কি হয়ে যাবে? চালু হয়ে যাবে। যা সা তা বা আ, যা সা তা বা আ। এভাবে করে আমরা কি করাবো? এটা চালু করাবো। এরপরে দ্বিতীয় লাইন চালু করাবো। র দা দা খ হা, র দা দা খ হা। এভাবে উল্টা দিক থেকে চালু করবে। উল্টা দিক থেকে এভাবে 6 লাইন 6 নিঃশ্বাসে যখন বলতে পারবে উচ্চারণ, এরপরে বলবো উপরে থেকে নিচের দিকে উচ্চারণ করা। আহাজা তাকাওয়া, আহাজা তাকাওয়া। এভাবে 20 বার 30 বার উপরের থেকে নিচের দিকে পড়ার পরে এই 5 লাইন 5 নিঃশ্বাস যখন হয়ে যাবে, এরপরে বাচ্চাদেরকে বলবো, শিক্ষার্থীকে বলবো তোমরা 3 নং পাঠের অনুশীলন থেকে পড়ো। কি বলবে? বানান ছাড়া বলতে হবে। তার কারণ আমি এতক্ষণ কি করছি? চতুর্দিক থেকে তাকে কি পড়াইছি? উচ্চারণ পড়াইছি, বানান পড়াই না। ঠিক আছে, অর্থাৎ রিডিংয়ের মধ্যে আসা যাতে কি না করে, সে বানান করতে না হয়। এখানে ডাইরেক্ট কি বলতে হবে? পার দ। কি বলতে হবে? পার দ, পার দ। এইভাবে বলবে ছেলেরা। ফা জবর ফা, রা জবর রা, দ জবর দা। এইভাবে বানান করতে সুযোগ দিব না। তার কারণ আমরা চতুর্দিক থেকে তাকে কি মতন পড়াইছি।
উচ্চারণ পড়াইছি, সুতরাং এখানেও ডাইরেক্ট উচ্চারণ করবে। ফারদ, আপনি 2-3 বার বলে দিবেন ফারদ, তাড়াতাড়ি ফারদ ফারদ ফারদ। এইভাবে 30 বার বা 50 বার ফারদা পড়বে। ফারদা 50 বার হয়ে গেলে এরপরে বলবো, তারপরটা বলা ওয়াজাবা, ওয়াজাবা ওয়াজাবা 50 বার পড়ো। এরপরে সানানা সানানা সানানা। এইভাবে জামা পর্যন্ত এই 5টা মেসাল এক নিঃশ্বাসে শুনাইতে হবে। ফারদ ওয়াজাবা সানানা নাফালা জামা, ফারদ ওয়াজাবা সানানা নাফালা জামা, এক নিঃশ্বাসে শুনাই দিতে হবে কিন্তু, ঠিক আছে? এরপরে দ্বিতীয় লাইন আহাদা জাআলা ওয়াজাদা ওয়ালাদা কাতালা, ঠিক আছে? এইভাবে আমরা কি এক নিঃশ্বাসে শুনবো ছাত্রদের থেকে। এভাবে এখানে 4টি লাইন আছে, 4 লাইন 4 নিঃশ্বাসে শুনাইতে হবে। 4 লাইন ক নিঃশ্বাসে? 4 নিঃশ্বাসে। ঠিক যখন এই 4 লাইন 4 নিঃশ্বাসে শুনাইতে পারবে, এটার অর্থ কি দাঁড়াবে? অর্থাৎ জবরের উচ্চারণ তার ব্রেনে পরিপূর্ণ কি হয়ে গেছে? সেটিং হয়ে গেছে, ঢুকে গেছে। তা জবরের, আর এখানে নিচে যে উদাহরণগুলি দেওয়া আছে, উদাহরণগুলি সবগুলি কিসের? জবর দিয়া। আমরা উপরে জবর পড়াইছি, এখানে উদাহরণগুলো সবগুলি কিসের? জবর দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং জবরের উচ্চারণটা যাতে পরিপূর্ণ কি হয়ে যায়? সেটিং হয়ে যায়, এইভাবে করব। এইভাবে দ্রুত বলতে হবে উচ্চারণ। তাহলে জবরের উচ্চারণ যদি নাকি তার দ্রুত হয়ে যায়, জবরের উচ্চারণ যদি তার কি হয়ে যায়? দ্রুত হয়ে যায়, তাহলে কি হবে জানেন? কোরআন শরীফের মধ্যে যত জায়গায় জবর আসবে সে জায়গায় আর কি করতে হবে না? বানানো করতে হবে না, এবং উচ্চারণের জন্য কতক্ষণ চিন্তাও করার দরকার হবে না। সেদিন আমি হিসাব করে দেখছি, কোরআন শরীফের ভিতরে জবর আছে, এই কোরআন শরীফের ভিতরে জবর জের পেশ, জবর জের পেশ, এই তিনটাকে যদি হিসাব করা হয়, আমি হিসাব করে দেখছি প্রায় 9 পারা কোরআন শরীফ হয়ে যায়। প্রায় কয় পারা? 9 পারা কোরআন শরীফ হয়ে যায় শুধু জবর জের পেশের উচ্চারণ করতে পারলেই। কোরআন শরীফের মধ্যে জবর আছে 52,334টি, জের আছে 39,582টি, পেশ আছে 8,804টি। এই শুধু জবর জের পেশ যদি নাকি এক সাইড করা হয়, আমি হিসাব করে দেখছি প্রায় 9 পারা কোরআন শরীফ হয়ে যায়। তাহলে আমরা যদি নাকি এভাবে জবর জের পেশ এই তিনটার উচ্চারণ যদি নাকি কি করি ফেলি, ভালোভাবে দেখার সাথে সাথে উচ্চারণ করতে পারি, তার মানে কোরআন শরীফের 9 পারার নাজারা কি হয়ে গেছে? চালু হয়ে গেছে। এইভাবে এই পেশ জজম, এভাবে 2 জবর 2 জের সবগুলি, অর্থাৎ 11টি মাত্রা যখন আমরা উচ্চারণ শিখতে পারবো, দেখার সাথে সাথে উচ্চারণ করতে পারবো, তার অর্থ দাঁড়াবে কি? আমাদের কোরআন শরীফের নাজারা কি হয়ে গেছে? চালু হয়ে গেছে। কোনো নাজারা পড়তে আর কোনো অসুবিধা হবে না, বানানো করতে হবে না। ঠিক একইভাবে এভাবে জেরও আমরা এভাবে পড়াবো। প্রথমে বানান হামজাজেরি, বাজেরবি, তাজেরতি, সাজেসি, এরপরে উল্টা দিক থেকে, এরপরে পাল্টা দিক থেকে আবার উচ্চারণ ইবিটিসি, আবার উল্টা দিক থেকে উচ্চারণ জিসিটিবিই, আবার উপর থেকে নিচের দিক থেকে ইহিজি তুইকিউই। এভাবে আমরা চতুর্দিক থেকে কি করাবো? উচ্চারণ পড়াবো, ঠিক আছে? এরপরে নিচে অনুশীলন আসছে কি? গদিবা। গদিবার মধ্যে গানের মধ্যে জবর, বার মধ্যে জবর, এই দুটো তো পিছনের পৃষ্ঠায় পড়িয়ে আসছে। আর এই পৃষ্ঠার মধ্যে হয়েছে কি? দুইটা নতুন নতুন হইলেও সেটাও উপরে পড়ছে। সুতরাং ওস্তাদে বুঝে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওস্তাদ বুঝে দিতে পারবে না, ডাইরেক্ট ছাত্রদেরকে বলবে নিচের থেকে পড়ো, তখন ছাত্ররা কি পড়বে? গদিবা, ডাইরেক্ট উচ্চারণ, বানানো নাই, ডাইরেক্ট উচ্চারণ করবে কি? গদিবা। তাহলে এইভাবে আমরা
কায়দার শেষ পর্যন্ত কি করতে পারবো? মতন পড়তে পারবো, অর্থাৎ কোরআন শরীফের রিডিং পড়তে পারবো। কায়দার রিডিং যখন শেষ হয়ে যাবে শেষ পর্যন্ত, তাহলে আমরা কোরআন শরীফ উল্টেলেই যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ কোরআন শরীফের রিডিং পড়তে পারবো। তাহলে কি গদিবা, ফারিহা, হাফিদা, তাবিয়া, হাবিতা, এভাবে কি প্রতিটি লাইন এক নিঃশ্বাসে করে শুনাইতে হবে। এইভাবে বাকি বাকি যে 11টি মাত্রা আছে এগুলো পড়ানোরও নিয়মও একই রকম। এখন আমরা আলোচনা করব এই তাজবিদ নিয়ে। কি নিয়ে? তাজবিদ নিয়ে। তাজবিদটা কিভাবে পড়াবো দেখেন। তাজবিদ হলো, তাজবিদের ক্লাস শুরু হচ্ছে হরকতের পরিচয় 7 নম্বর পৃষ্ঠা থেকে। 7 নম্বর পৃষ্ঠা হরকতের পরিচয়, এখান থেকে তাজবিদের ক্লাস শুরু। কিভাবে পড়াবো? ছন্দ আকারে এই ছন্দটা মুখস্থ করে দিব। হরকতের পরিচয়, এক জবর এক জের এক পেশ কে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আলিফায় খালি, আলিফের উপরে অথবা নিচে যে কোনো চিহ্ন হইলে ওই আলিফকে হামজা বলে। হরকতের মধ্যে ওয়াকফ করিলে সাকিন হয়ে যাবে। এইভাবে এই 3 লাইনের এই ছন্দটি অবশ্যই সবাই মুখস্থ করতে হবে। সবার মুখস্থ হয়ে যাওয়ার পরে কি করব? আবার ছাত্রদেরকে বলবো তোমরা ফারাদা থেকে পড়া। ফারাদার মধ্যে কি আছে? ফারদ আছে, কিন্তু ফারাদার মধ্যে নিঃশ্বাস ফালাইছে দোয়ার মধ্যে, নিঃশ্বাস কি ফেলে দিছে দোয়ার মধ্যে। এই জন্য এখানে কি করতে হবে? দোয়া বলা যাবে না, কি বলতে হবে? ফারদ। এগুলো একটু আওয়াজ করতে পারে, বেশি চিল্লেছিল। ফারদ কি বলতে হবে? ফারদ। ফারদ বলার পরে বলতে হবে তোমরা কায়দা বলো। ফায়ে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ফা। রয় জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় র। দয় জবর হরকত, হরকতের মধ্যে ওয়াকফ করিলে সাকিন হয়ে যাবে ফারদ। কি হবে? ফারদ। তারপরটা বলেন ওয়াজাব। ওয়াও জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ওয়া। জিমে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় যা। বায়ে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় না। বায়ে জবর হরকত, হরকতের মধ্যে ওয়াকফ করিলে সাকিন হয়ে যাবে ওয়াজাব। এইভাবে তারপরটা বলেন সানান। কায়দা বলেন সিনে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় সা। নুনে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় না। নুনে জবর হরকত, হরকতের মধ্যে ওয়াকফ করিলে সাকিন হয়ে যাবে সানান। এইভাবে প্রতিটি উদাহরণ একবার এখানে 4 লাইন উদাহরণ, সবগুলি উদাহরণ ছাত্র উচ্চারণ করবে, প্লাস কি বলবে? কায়দা বলবে। এভাবে জেরের সবাকের মধ্যে জেরের সব মেসাল উচ্চারণ করবে এবং কি বলবে? যেরকম গদিব, কি বলবে? গদিবার মধ্যে কি বলবে? গদিব। এভাবে গায়নে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় গ। দোয়াইজের হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় দুই। বায় জবর হরকত, হরকতের মধ্যে ওয়াকফ করিলে সাকিন হয়ে যাবে গদিব। এইভাবে তারপরে পৃষ্ঠা দেখেন ইয়া হাব। ইয়ায় জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে ইয়া। হায় জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হা। বায়ে পেশ হরকত, হরকতের মধ্যে ওয়াকফ করিলে সাকিন হয়ে যাবে ইয়া হাব। এইভাবে প্রতিটি উদাহরণ উচ্চারণ করবে ছাত্ররা, প্লাস কি বলবে? কায়দা বলে যাবে কোন হরফ টান দিলাম, কোন হরফ সাকিন করলাম, কোন হরফ টান দিলাম না, কেন টানছি, কেন টানি নাই, এগুলার কি করতে হবে? কারণ দর্শায় যেতে হবে। তাহলে কোরআন শরীফের পড়া কি হবে? শুদ্ধ হবে। তাহলে কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে। যখন কোন হরফ টানতে হবে, কোন হরফ টানতে হবে না, এগুলার কারণ যখন আমি জানবো, তাহলে কোরআন শরীফের তেলাওয়াত কি হবে? শুদ্ধ হবে। এরপরে দেখেন এখানে 9 নম্বর পৃষ্ঠার নিচে দিয়া তমিজ হরফের পরিচয় নামে একটা পাঠ আছে। এখানে দেখেন হরফকে 12 জোড়ায় ভাগ করা হয়েছে হামজা আইন। হামজা এবং কি আইন। আমাদের
অনারব যারা আমরা বাঙালি ইন্ডিয়ানে পাকিস্তানে বা অন্যান্য আরব কান্ট্রির বাইরের লোক যারা আছে এরা কি বলি হামজা হামজা জবরও আ বলি, আইন জবরও কি বলি আ বলি। এটা না বলার জন্য এখানে একটু প্র্যাকটিস করানো। কিভাবে আমরা বোর্ডের মধ্যে হামজাও লিখব, আইনও লিখব, লেখা হামজার উপরে একটা জবর দিব, আইনের উপরে একটা জবর দিয়া বলবো, বলো হামজা জবর আ, আইন জবর আ। আইন জবর কি হবে আ, আ আ আ আ। এরপর জবর মুছে ফেলবো 10-20 বার জবর দিয়া মাস্কা করানোর পরে এরপরে কি করব, নিচে যে দিব দুটার হামজা জের ই, আইন জের ই, হামজা জের ই, আইন জের ই। কেমন? এরপর জের মুছে ফেলবো, মুছে উপরে দুটার উপরে পেশ দিব, হামজা পেশ উ, আইন পেশ উ, উ উ উ উ। এইভাবে তারপর একটা এগুলো মুছে দিয়ে এরপর লিখবো হা এবং হা। হা এবং কি হা লিখবো, লিখা উপরে কি দিব, হার উপরে জবর দিব, হা জবর হা, হা জবর হা। কেমন হলো? এই গলার মধ্যখান থেকে হা, হা জবর হা আর হা জবর কি হা, হা 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 হা। এইভাবে জবর দিয়ে মাস্কা করানোর পরে নিচে জের দিয়ে মাস্কা করাবো, হাজের হি, হাজের হি। কেমন? হি 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 হি। তারপর হার উপরেও বেশ, হার উপরে বেশ দিয়া উচ্চারণ করাবো, হা পেশ হু, হা পেশ হু, হু 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 হু। ঠিক আছে? এইভাবে আমরা হা এবং হা, হা এবং কফ কাপ জিম জা এইভাবে কি 12টা জোড়াকে মধ্যে উপরে জবর জের পেশ দিয়া উচ্চারণ করিয়ে উচ্চারণের পার্থক্যটা তাদেরকে বুঝিয়ে দেব। এরপরে পৃষ্ঠা দেখেন, এরপরে পৃষ্ঠায় কি আছে, তানবিন। কিসের সবাক? তানবিনের সবাক। আগে তো রিডিং পড়াইছি, এখন কি কায়দাগুলি পড়াবো। তাজবিদের কায়দা কি? তানবিনের পরিচয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। 2 জবরে ওয়াকফা করিলে 1 জবর ও 1 আলিফ টানিয়া পড়িতে হয়। 2 জবরের সাথে আলিফ থাকুক বা না থাকুক ইহাকে মধ্যে আওয়াজ বলে, কিন্তু গোলতাতে ওয়াকফা করিলে গোলতা হাও সাকিন হয়ে যাবে। 2 জের ও 2 পেশে ওয়াকফা করিলে সাকিন হয়ে যাবে। এইভাবে আমরা এখানে 4 লাইনের একটা ছন্দ আছে, এটা মুখস্থ করাবো শিক্ষার্থীদেরকে। এরপরে এটা মুখস্থ হয়ে গেলে সবাই যখন পারবে, এরপরে বলবো আমালান থেকে পড়া, তখন সবাই মিলে পড়বে কি আমালান। আমালান হলে শুদ্ধ হবে না, কি বলতে হবে আমালা। কি বলতে হবে আমালা। আমালা বলার পরে কায়দা বলতে হবে, আইনে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে আ, মিমে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে মা, লামে 2 জবর 2 জবরে ওয়াকফা করিলে 1 জবর ও 1 আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে আওয়াজ বলে আমালা। এরপরে হাসাদা, হায় জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হা, সিনে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে সা, দালে 2 জবর 2 জবরে ওয়াকফা করিলে 1 জবর ও 1 আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে আওয়াজ বলে হাসাদা। ঠিক আছে? এইভাবে আমরা সামনের এই পুরা পৃষ্ঠার সব উদাহরণগুলি কি করব, উচ্চারণ করব। এরপরে দেখেন বিদাম, কি বিদাম। তারপরে পৃষ্ঠায় বাইজের হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় বি, দালে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় দা, মিমে 2 জের 2 জেরে ওয়াকফা করিলে কি কি হয় সাকিন হয়ে যাবে। 2 জেরে ওয়াকফা করিলে সাকিন হয়ে যাবে বিদাম। তারপর
বিকাবাস, তারপর কাদিব, তারপর নাফাকহ। কেমন কায়দা বলেন? নুনে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় না। ফায় জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ফা। কফে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ক। তিন, কিন্তু গুলতাতে ওয়াকফ করিলে গুলতা হাও সাকিন হয়ে যাবে, না ফা কহ, না ফা কহ। এইভাবে আমরা এই দুই জবর, দুই জের, দুই পেশ, 3 পৃষ্ঠার মধ্যে যতগুলি উদাহরণ আছে সবগুলি উদাহরণ বাচ্চারা উচ্চারণ করবে এবং পাশাপাশি কি বলবে? হ্যাঁ, কায়দা বলবে। পাশাপাশি কি বলবে? কায়দা বলবে। তাহলে বেশি উদাহরণ বেশি দেওয়া হয়েছে কেন? যাতে করে কোরআন শরীফ কি হয়ে যায়? সহজ হয়ে যায়। কোরআন শরীফের মধ্যে পড়তে কি হয়? সহজ হয়। এরপরে দেখেন মধ্য হরকতের পরিচয় 13 নম্বর পৃষ্ঠায়। মদ অর্থ টানিয়া পড়া, মধ্যের খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মধ্যের হরকত বলে। মধ্যের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে তবাই বলে। কিন্তু ওয়াকফের হালাতে হায়ের মধ্যে মধ্যের হরকত হইলে ওই হা সাকিন হয়ে যাবে। আলিফে মধ্যের হরকত হইলে ওই মদকে মধ্যে বদল বলে। ঠিক এইভাবে আমরা কি করব? এই 4 লাইনের ছন্দটি বাচ্চাদেরকে মুখস্থ করাবো। একদিন লাগুক আর 2 দিন লাগুক, মুখস্থ না হয়ে সামনে সবক দেওয়া যাবে না, সবার থেকে সবক শুনতে হবে। কারণ কোরআন শরীফ পড়া ফরজে আইন। কোরআন শরীফ শুদ্ধ করে পড়া কি ফরজে আইন। যদি এখানে শুদ্ধ না হয়, সবাই না পারে, কোরআন শরীফ অনেকের কি হবে? কাঁচা থেকে যাবে, শুদ্ধ হবে না, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য সবার কি হবে? কি করতে হবে? মুখস্থ করাইতে হবে, সবাই পাইতে হবে, তারপরে সামনে সবক। এরপর দেখেন অনুশীলনের মধ্যে আমান কি আমান, আলিফে মধ্যে, আলিফে খাড়া জবর মধ্যে হরকত, আলিফে মধ্যে হরকত হইলে ওই মদকে মধ্যে বদল বলে। মধ্যে বদল এক আলিফ টানিয়া পড়িতে হয়। আ মিমে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় মা। নুনে জবর হরকত, হরকতের মধ্যে ওয়াকফ করিলে সাকিন হয়ে যাবে আমান। ঠিক আছে? এইভাবে আমরা প্রতিটি উদাহরণ এইভাবে উচ্চারণ করাবো বাচ্চাদেরকে দিয়ে, এবং বাচ্চারা সাথে সাথে কি বলবে? কায়দা বলে যাবে। এইভাবে করে সামনে আরও কি আছে? 3 আলিফ মদ, মধ্যের হরফ, 4 আলিফ মদ, মধ্যে লিন, নুন সাকিন এবং মিম সাকিন, লফজ আল্লাহ, লাম পরবারিক, রা হরফ পরবারিক, সব মেসালগুলি, সব কায়দাগুলি আমরা এক একটা পড়াবো। পড়ানোর সাথে সাথে পাশাপাশি প্রতিটি উদাহরণ, যতগুলি উদাহরণ আছে এখানে, উদাহরণের সাথে কি করাবো? সেটিং করিয়ে দিব, তাদের থেকে কায়দা শুনবো। তাহলে ইনশাআল্লাহ কোরআন শরীফের মধ্যে গিয়ে আর কি হবে না? ভুল হবে না, শুদ্ধ করে পড়তে পারবে। তো আজকে ইনশাআল্লাহ এখানেই এই সংক্ষিপ্ত আকারে কায়দার ট্রেনিং শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শরীফ শুদ্ধ করার তৌফিক দান করুন, আমিন।